চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। এই সাংবাদিক বৈঠক থেকে পঞ্চায়েতি ব্যবস্থায় ক্ষমতার লঘুকরণ নিয়ে সরকারের কাছে একাধিক প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এনকাউন্টার তত্ত্ব নিয়ে অভিযোগ তুললেন এদিনের সাংবাদিক বৈঠক থেকে। সর্বপ্রথম কথা যে রাজীব গান্ধীর যে পঞ্চায়েত রাজ আইন, সেই আইনটা কি? লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার, তিনটে সরকার, কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার, গ্রামীণ বা মিউনিসিপ্যালিটি। তো সেইখানটাই ইলেক্টেড যারা, তারা হচ্ছে প্রধান, তারা হচ্ছে পদের মালিক, নির্বাচন করে হয়। যে মেম্বার সেও নির্বাচিত হয়, যে প্রধান সেও নির্বাচিত হয়, তারপর তাকে মাথা করা হয়। এবার তার কাছে যদি ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাহলে মূলত যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ গ্রামীণ এলাকায় যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটা স্থানীয় সরকার গড়ার যে সামাজিক বিপ্লব রাজীব গান্ধী করেছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে কালকে যদি আমরা বলি যে ভারতবর্ষে যত এমপি এমএলএ থাক না কেন, মুখ্যমন্ত্রী বানাতে পারি, প্রধানমন্ত্রী বানাতে পারি, কিন্তু ক্ষমতা দেওয়া হবে না, টাকা খরচ করার অধিকার দেওয়া হবে না, তাহলে কি সেটা চলবে? তিনটে সরকার ভারতবর্ষে। তো সেটা যদি না হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলা হয় টাকা করে খরচ হবে না হবে তোমার দেখা দরকার নাই, মানবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলা হয়, মানবে? এটা হচ্ছে গ্রামের প্রধানমন্ত্রী, প্রধান না, উপরে ভগবান, নিচে প্রধান। সার্টিফিকেট নিতে গেলে এমএলএমপিদের ক্ষমতা নাই, প্রধান দেয়। সে অধিকার দেওয়া হয়েছে, সে ক্ষমতা দেওয়া হয়েছে, তার জন্য সংবিধান সংশোধিত হয়েছে। আমি মনে করলে কেড়ে নিতে পারি না, তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এসব আজে বাজে কথা বলতে হবে না। প্রধান চোর, নিশ্চয় চোর হতে পারে প্রধান, তৃণমূলের ব্যাপারে চোরটা শিল্পে রূপান্তরিত হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধান চোর মানে গোটা প্রতিষ্ঠান তো তার চোর না, গোটা প্রতিষ্ঠানটা তো মানে অক্ষম নয়, গোটা প্রতিষ্ঠানটাকে তো আমি অস্বীকার করতে পারি না। প্রধান চোর হতে পারে, ব্যক্তি চোর, প্রতিষ্ঠান চোর নয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ব্যক্তির উদ্দেশ্য আলাদা। আর বিডিও এসডি তারা কি চোর হবে না, কোনো গ্যারেন্টি আছে কি? বিডিও যদি চোর না হয়, তাহলে প্রধানটা চুরি করতে পারে না, লিখে রাখুন এটা আপনি। সরকারি অফিসার যদি চৌর্য ভিত্তিতে মদত না করে, নিচের তলায় পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, কোথাও চুরি হতে পারে বলে আমি মনে করি না। পুলিশের এনকাউন্টার কখন হয়, কিভাবে হয়, তার তো কত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। এখন সেগুলো মানবে কি মানবে না আছে না আমরা জানি না। হ্যাঁ, তবে শুধুমাত্র এনকাউন্টার যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে রাজস্থানে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে আজকে নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ হতো না, এটুকু আমি বলতে পারি। বাকি শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আইনের সঠিক ব্যবহার করে শাস্তি দেওয়া হোক। তার মানে আমি বলছি না যে এনকাউন্টার করাটা অন্যায়, তা না। এনকাউন্টার কোন পরিস্থিতিতে করতে হয় তার যথাযথ ব্যাখ্যা দরকার। আমি বললাম আর এনকাউন্টার করে দিলাম, দিয়ে দুটো হাততালি পেয়ে গেলাম, এটার মধ্যে দিয়ে কিন্তু কোনো সমস্যা সমাধানের রাস্তা তৈরি হয় না। তা যদি হতো, তাহলে ইউপিতে কমসে কম আর কোনো অপরাধ থাকতো না। অপরাধের তালিকায়, বিশেষ করে নারীদের উপরে অত্যাচারের তালিকায়, ধর্ষণের তালিকায় আজও ইউপি ভারতবর্ষের শীর্ষে। ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান। আমি বলছি না, এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে, যে রিপোর্ট তৈরি করে ভারত সরকার। তৃণমূল জমানা বলুন, বিজেপি জমানা বলুন, যে জমানায় বলুন, বাম জমানা বলুন, এই পশ্চিমবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে নারী পাচার চক্র আজকে নয়, এটা বরাবর সক্রিয় হয়ে আছে। এবং এখানকার পশ্চিমবঙ্গের নারী পাচার এই জন্যই হয়, এখানকার অভাব, দারিদ্রতা, অনটন সব কিছুকে পুঁজি করে নারী পাচার হয়। এবং এই নারী পাচার বাংলা একটা শিল্পে রূপান্তরিত হয়েছে। শুধু নারী পাচার নয়, পশ্চিমবঙ্গে অর্গান ট্রাফিকও হয়, অর্থাৎ মানুষকে কার কিডনি, কার লিভার বিক্রি করার জন্য একটা বড় এখানে চক্র আছে। আরও বলি আপনাদের, আমি আগেও বলেছি, ভারতবর্ষের যত বেশ্যালয় আছে, সেই বেশ্যালয়গুলির যে তথ্য পরিসংখ্যান সরকারিভাবে যে আমরা জানতে পারি, তাতে দেখতে পাই ভারতবর্ষের বেশ্যালয়গুলোতে সব থেকে বেশি সংখ্যায় আছে এই বাংলার মা বোনেরা। অতএব এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। অভাব যত থাকবে তত এগুলোর পরিমাণ বা এগুলোর বাড়বে, এই ব্যবসা তত রকম হবে। লক্ষ্য করে দেখবেন, যখন এক একটা ঘূর্ণিঝড় আসে, ওটা ওই 24 পরগনা পেট ধ্বংস হয়ে যায়,
সেই সমস্ত ঘটনা ঘটার পর স্ট্যাটিস্টিক্স বলছে তারপর সেখান থেকে নারী পাচার চক্র আরও সক্রিয় হয়েছে, কারণ মানুষের অভাব বেড়ে যায়। এটা একটা সরকারকে দেখতে হবে, এটা কোনো কোন দল কখন এলো গেল সেটা নিশ্চয়ই কম বেশি আছে, কিন্তু তারপরেও দেখতে হবে। যেমন আজকে ধরুন বারুইপুরের ঘটনার পিছনে নারী চক্র আছে, নারী পাচার চক্র থাকার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি।